দর্শক, চ্যানেলের আইস্ক্রিন পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি তানফির লিমন। আজ কথা বলবো একজন রাজনৈতিক প্রশিক্ষক ও ঢাকা ৮ আসনের গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী মেঘনা আলমের সঙ্গে। মেঘনা আলম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক থেকে গণ অধিকারে যোগদান। গণ অধিকারে যোগদান করাটা আপনার রাজনৈতিক কেরিয়ারে কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন? গণ অধিকার পরিষদ মানুষের অধিকার নিয়ে কাজ করে এবং আমার অবজারভেশনে আমি যতটুকু দেখেছি, তাদের যে লিডার আছেন ভিপি নূর ভাই, উনার জীবনের যে হচ্ছে অভ্যুত্থান, সেটাও আমি যা দেখলাম, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জাগরণ বা মুভমেন্টে তারা একটা ভালো লিডারশিপ দিয়েছে। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমিও যেহেতু অনেকদিন ধরে অন্যায়ের প্রতিবাদ করছি, প্রভাবশালীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি, তো আমাদের একটা সিমিলারিটি আছে এবং সেই কারণে মূলত একসাথে কাজ করা। আর রাজনৈতিক ক্যারিয়ার ওইভাবে আসলে আমি দেখছি না বিষয়টাকে। আপাতত আমি দেখছি দেশের জন্য এক হয়ে কাজ করা। আপনার যে নির্বাচনী এলাকা ঢাকা ৮ আসন, জি। ওখানে শহীদ ওসমান হাদি কিন্তু প্রার্থী হিসেবে ছিলেন। ওসমান হাদি রাজনৈতিক সহযাত্রী হিসেবে থাকলে আসলে আপনার পথ চলাটা কেমন হতো? আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমার মনে হয় আজ যদি উনি জীবিত থাকতো আমাদের মধ্যে, তাহলে হয়তো আমি ওনার সাথে আসলে সহযোদ্ধা হিসেবে একসাথে কাজ করতে পারতাম। এবং আমিও যে জিনিসটা বিশ্বাস করি, উনিও একইভাবেই দেখে যে আমরা কখনোই একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী বা কাউকেই আসলে আমাদের কম্পিটিটর এভাবে করে জাজ করি না। উনিও যেরকম বলতো যে উনি জিতুক বা হারুক, দেশের জন্য কাজ করাই ওনার প্রায়োরিটি। আমার ক্ষেত্রেও সেটা অভিন্ন না। তো আমার কাছে মনে হয় যে যদি এমন হতো যে উনি যখন বেঁচে ছিল তখন আমাদের মধ্যে আসলে এই প্রার্থিতার যে বিষয়টা এটা হতো, হয়তো আমরা দুজনই অফিসিয়াল মনোনয়ন পেতাম এবং সহযোদ্ধার মতনই সামনে এগিয়ে যেতাম। মেঘনা আলম, সংসদে নারী প্রার্থীর লড়াই ও উপস্থিতি আনুপাতিক হারে কম কিনা আসলে আপনার কি মনে হয়? আনুপাতিক হারে তো একেবারে ভিজিবলি কম। যেমন ঢাকা ৮ আসনে আমি একমাত্র নারী প্রার্থী এবং ঢাকার যে আসনগুলো রয়েছে সেখানেও আসলে খুব একটা আমরা দেখিনি নারীদেরকে লড়াই করতে। তবে আমার মনে হচ্ছে এটা অন্য সময়ের থেকে একটু ডিফারেন্ট, যে কারেন্টলি হয়তো আমাদের দেশের যে অবস্থা, পারিপার্শ্বিক সব নিরাপত্তার বিষয়ে বিবেচনা করেই নারীরা সামনে এগিয়ে আসছে না। আমার কাছে মনে হয় এই বছরের চেয়ে হয়তো বিগত সময়গুলোতে নারীর অংশগ্রহণ আরো বেশি ছিল। নারীরা আসলে কেন রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে উঠতে পারছে না? মানে প্রতিবন্ধকতাটা কোথায় আসলে? কি মনে হয় আপনার? শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে না, আমাদের দেশের যে কালচারাল রিলিজিয়াস কিছু লিমিটেশন আছে, সেগুলোর কারণে আসলে নারীরা সব ক্ষেত্রেই দেখা যায় স্কুল কলেজে লেখাপড়া করলেও অনেকটা বড় হওয়ার পর বা তার ক্যারিয়ারে এসে আসলে পারে না পুরুষের সমকক্ষ হয়ে কাজ করে যেতে। অনেকে সেখানে ডিফারেন্টও আছে এবং অনেক সময় দেখা যায় অনেকটা বাধ্য হয়েই তারা ওয়ার্ক প্রফেশনে এন্ট্রি করে। যেমন আমাদের দেশের অর্থনীতির টাকা তো আসলে আমাদের এই নারীরা যারা গার্মেন্টস শ্রমিক আছে তারাই চালিয়ে নিয়ে যাচ্ছে এবং একটা বৃহৎ নম্বরের নারী কিন্তু প্রবাসী ওয়ার্কারও, এবং এই দুইটা ক্ষেত্র থেকে আমরা জানি যে আমাদের অর্থনীতিতে একটা বড় অবদান আছে। তো নারীরা আসলে সক্রিয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কিন্তু প্রথম থেকে আসলে একটা সাকসেসফুল ইন্টেলেকচুয়াল ক্যারিয়ারের জন্য যে নারীদের পার্টিসিপেশন প্রয়োজন, সেটা অনেকটা আমি বলবো যে পারিপার্শ্বিক কারণেই হয় না, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে না, ইটস দ্য সেম ইন এভরি আদার প্রফেশন। তবে আমার মনে হয় সময়টা আসলে বদলাচ্ছে। আমরা যেমন এখন দেখতে পাচ্ছি যে আমাদের গণজাগরণের সময়ও কিন্তু অনেক নারী সামনে এগিয়ে এসেছে, কিন্তু যখন লিডারশিপের ক্ষেত্রে আমরা দেখলাম বা কারা হচ্ছে আলটিমেটলি আমাদের এই সরকার ব্যবস্থাতেও আসলে অংশগ্রহণ করলো, আমরা দেখলাম যে সেখানে কোনো নারী ছিল না। তো এই নারীকে নেতৃত্ব দেওয়ার জায়গায় কেন জনগণ পিছপা হচ্ছে, এটা আসলে আমি বলবো যে এক ধরনের সুপারস্টিশিয়াস বা লিমিটেড থিঙ্কিং এর কারণেই হচ্ছে। লিডারশিপের জায়গা যদি বলতে যাই, মেঘনা আলম, আপনি কিন্তু আসলে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং কিছুটা একরোখা টাইপেরও। সেই ক্ষেত্রে দলীয় ব্যানারে থাকার কারণে এই চরিত্র সবসময় ধরে রাখতে পারবেন কিনা আপনার কি মনে হয়? আম, একরোখা একরোখা আমি যখন অন্যায়ের প্রতিবাদ করতে হয় সেই ক্ষেত্রে,
কোনো জায়গায় যদি হচ্ছে মোরাল ক্যাপাসিটির বিষয় থাকে যে আই হ্যাভ টু টেক আ মোরাল ডিসিশন, সেক্ষেত্রে দল হোক যেই হোক আই উইল স্ট্যান্ড ফর জাস্টিস। এবং এই সেম আইডিয়া বা কনসেপ্টটাই কিন্তু আমি পার্লামেন্টে নিয়ে যেতে চাই। সেখানেও তো আসলে আমি একা থাকবো না, মেম্বার অফ পার্লামেন্ট আমার সাথে আরো শত শত থাকবে। তো সবার মধ্যে আমি বিশ্বাস করি যে একটা হোল ক্রাউডও যদি একটা খারাপ জিনিসের সম্মতি দেয়, সেখানে যদি আমি একজনও থাকি যে সত্যের জন্য লড়াই করব, আমি একরোখা ভাবে সেটা করব। এখন এটাকে আমি দলীয় কিংবা রাজনৈতিক কিংবা সাংসদীয় কোনো ডিসিশন এভাবে দেখছি না। ব্যক্তি মেঘনা সবসময় অন্যায়ের প্রতিবাদ করবে, সবসময় সত্যের সাথে অবস্থান করবে, এবং আমার বিশ্বাস আমি যে দলের সাথে আছি তারা আমাকে সর্বাত্মকভাবে আসলে সহযোগিতা করবে। নতুনদের জন্য আসলে নির্বাচনী মাঠের চ্যালেঞ্জ কতটা, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় নতুনরা আসলে যে চ্যালেঞ্জটা নিচ্ছে এবার নির্বাচনী মাঠে, আমার মনে হয় যে প্রবীণরা সেটার জন্য প্রস্তুত না। কারণ অনেকের কাছে একটা আমি দেখছি ধারণা যে তারা মনে করছে নতুনরা হয়তো বুঝবে না, তবে আমার ধারণাটা ভিন্ন। আমি দেখতে পাচ্ছি যে নতুনরা এমন অনেক ধরনের স্ট্র্যাটেজি জানে, কিংবা হচ্ছে এখনকার আমরা অনেক ইয়াং ভোটার্স পাচ্ছি, এবং আগের যারা ভোটার ছিল তারাও কিন্তু অনেকটা ক্লান্ত পুরোনো সিস্টেম দেখতে দেখতে, পুরোনো মানুষদেরকে দেখতে দেখতে। সো এভরিবডি ওয়ান্টস সামথিং নিউ। সো নতুন যারা হচ্ছে প্রার্থী, তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে খুব ভালো ব্যবহার করছে, তারা মিডিয়ার সাথে অনেক আন্তরিক বিগত সময়ের থেকে। এবং আহ যেহেতু আপনারা অলরেডি দেখেছেন যে একটা গণ অভ্যুত্থান দেশে হয়ে গেছে, সেই কারণে আসলে সবাই পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার, সবাই অনেক রকম বই পড়ছে, অনেক রকম নিউজ পড়ছে, নিজেদের মধ্যে রাজনৈতিক কথাবার্তা অনেক বেড়ে গিয়েছে। সো সব দিক থেকে আমার কাছে মনে হয় যে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এখানে নতুন পুরাতন আসলে চ্যালেঞ্জ না বলে আমার কাছে মনে হয় প্রবীণদের জন্য একটা ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যেহেতু অনেক নতুন প্রার্থী আছে। অনেক প্রার্থী অর্থনৈতিক অনুদান বা সহযোগিতার জন্য সোশ্যাল মিডিয়াতে সহযোগিতা চায়, যেটিকে ঘিরে আসলে এই সময় আলোচনা এবং সমালোচনা দুইটাই আছে। আপনি কিভাবে ভাবছেন বিষয়টিকে? আমি বিষয়টাকে পজিটিভলি দেখি, কারণ যে আসলে জনতার প্রতিনিধি হয়ে পার্লামেন্টে বসবে তাকে জনতাই সিলেক্ট করছে, এবং তাকে সাপোর্টও আসলে জনতারই করা উচিত। এবং সে যদি সেই সাপোর্ট মানুষের কাছ থেকে পেয়ে সামনে আগাতে পারে, এটা তো পজিটিভ যে তার জন্য মানুষ এগিয়ে আসছে। তবে আসলেই কি জনতাই তাদেরকে সাপোর্ট করছে, নাকি তারা এটা আসলে কালো টাকা সাদা করার একটা পদ্ধতি, সেই বিষয়ে আসলে অনেক সংশয় থেকে যায়। এবং আমার মনে হয় as long as the candidates are being transparent, it's not a problem. আর আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রার্থী যে কোনো কেউই নিজেকে ঘোষণা করতে পারে, কিন্তু আলটিমেটলি একটা অফিসিয়াল ডিক্লারেশনের ব্যাপার আছে। তো আমার মনে হয় অফিসিয়াল ডিক্লারেশনটা হওয়ার আগে আসলে এই অনুদানটা নেওয়া ঠিক না। এখন যারা নিয়েছে তাদেরকে আমি ডিসকারেজ করছি না, তবে আমার ব্যক্তিগত দৃষ্টিতে মনে হয় যে আপনি যখন অফিসিয়াল পারমিশন পাবেন, কনফার্ম হবেন, এবং প্রচারণাও কিন্তু একটা আইনি সময় আছে যে এই সময়ের আগে বা পরে আপনি এই লিমিটেশনস গুলা, এই রুলস গুলো ফলো করে আপনি প্রচারণা করতে পারেন। আমার মনে হয় যে সেই নৈতিকতার জায়গা থেকে সেই বিষয়গুলো মাথায় রাখা গুরুত্বপূর্ণ। এই তো। আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টেক কেয়ার।